এইচএসএলএক্স দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। চলুন আমরা শুরুতেই চলে যাই সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে, যেটি টক অফ দ্য টাউন নয়, শুধু টক অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ সম্মেলনের 26শে সেপ্টেম্বর যে সম্মেলনের অধিবেশন রয়েছেন, সেই অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের পক্ষ হয়ে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছেন রাজনৈতিক দলের 6জন কর্মকর্তা বা 6জন নেতা। বিষয়টি আসলে আলোচনায় বেশি রয়েছেন, আমরা সমালোচনা করতে চাই না। আমরা বলতে চাই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, একটি ভালো দৃষ্টান্ত তুল্য কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে রাজনৈতিক দল যারা প্রতিপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন, যোগ দিচ্ছেন। সেটি অবশ্যই অবশ্যই একটি ভালো দিক। এখন আমরা যেটি জানাতে চাই সেটি হলো এই দিক, ভালো দিকের বিষয়ে কিন্তু পক্ষ বিপক্ষ অনেক বক্তব্য, পাল্টা বক্তব্য রয়েছে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সফর সঙ্গী নিয়ে গেলেন, কিভাবে গেলেন, কেমন করে গেলেন এবং কি তার পরবর্তী কর্মসূচি, সেই বিষয়টি জানাতে চাই। জাতিসংঘের আসলে 80তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন রাত 1:40 একটি বাণিজ্যিক ফ্লাইটে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা উড়ে গেছেন। তার সফরসঙ্গী রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আসলে ফেসবুক ভেরিফাইড পেজে আমরা কিন্তু এই তথ্য পেয়েছি। তার সফরসঙ্গী রয়েছেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপির মোট 6জন নেতা, তাদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তারেক এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, আর জামাত ইসলামীর আরেক প্রতিনিধি ডক্টর নকিবুর রহমান তারেক নিউ ইয়র্কে যুক্ত হবেন বলে জানানো হয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন আরো তার 6জন উপদেষ্টা, যার মধ্যে রয়েছেন আদিলুর রহমান, যিনি গৃহায়ন উপদেষ্টা। এছাড়া রয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং রয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। একই ফ্লাইটে তারা যাচ্ছেন। আর অগ্রগামী টিমের প্রধান হিসেবে বা অগ্রগামী টিমের সদস্য ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তিনি অলরেডি সেখানে পৌঁছে গেছেন। অপরদিকে প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী বুধবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এই কার্যক্রমের মধ্যে প্রধান উপদেষ্টা 26 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে যে অধিবেশন হবে, সেই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে বক্তব্য রাখবেন সেই অধিবেশনে। একই সাথে রাজনৈতিক এবং কিছু বেসরকারি অনুষ্ঠান রয়েছে, যেহেতু রাজনৈতিক দলের নেতারা গেছেন, তাদেরকে নিয়ে হয়তো কিছু কর্মসূচি পালিত হতে পারে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে আমরা কিছুটা জানতে পেরেছি। তবে এই বিষয়টি নিশ্চিত নয় আসলে কোন ধরনের কর্মসূচি পরিচালিত হবে। তবে এই যে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আসলে পক্ষ বিপক্ষ যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। আমরা বলতে চাই রাজনৈতিক দলের নেতাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে নিয়ে যে একটা আসলে মতের পক্ষে থাকুক মতের বিরোধে থাকুক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে নেওয়া হয়েছে, তার মানে আমরা এটি চিন্তা করতে পারি যে ঐক্যবদ্ধভাবে দেশের প্রতিনিধিত্ব করার যে উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন, যে দৃষ্টান্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন, এটি অবশ্যই একটি ভালো দিক এবং এই দৃষ্টান্তকে সম্মান করা উচিত। শুধু রাজনৈতিক মতের পার্থক্যের কারণে এরকম উদ্যোগকে সমালোচনা করা উচিত নয়। এই উদ্যোগগুলোকে সমর্থন করা উচিত, যাতে দেশের সম্মানকে বাড়ানো যায়, দেশের সম্মানকে উন্নত করা যায়, দেশের সম্মানের জন্য যে সমস্ত বিষয়গুলো প্রতিকূলতা থাকে সেগুলোর বিষয়ে সমালোচনা করা যেতে পারে। কিন্তু এরকম একটি ভালো উদ্যোগ, যেখানে দল ভিন্ন মতের মানুষদেরকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক সম্মানে দেশের প্রতিনিধিত্ব করা, এটি অবশ্যই একটি ভালো দিক। নিশ্চয় ডক্টর মোহাম্মদ সেই বিষয়ে প্রশংসার দাবিদার। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন ইতিপূর্বে যে যদি আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে যেটুকু জানানো হয়েছে যে বিভিন্ন দেশের ইমেজের ক্ষেত্রে মানে ক্ষুণ্ণ হয় এমন কিছু আচরণের পরিলক্ষিত হচ্ছে, যে ফ্যাসিবাদের সমর্থন পুষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্তর্জাতিকভাবে আমেরিকা সহ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমেরিকাতেও যদি এরকম কর্মসূচি পালন করা হয় তাহলে সেক্ষেত্রে
ডক্টর সেক্ষেত্রে তৌহিদ হোসেন বলেছেন যে তারা আগে থেকেই যুক্তরাষ্ট্র পুলিশকে এ বিষয়ে অবগত করেছেন যে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে আসলে এরকম কর্মসূচি নিশ্চয় অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীরা গ্রহণ করবেন না বলে আসলে পর্যবেক্ষক মহল বা আহ, যারা এই বিশেষজ্ঞ রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু সেরকম মতটি পোষণ করেছেন যে দেশে ভালো ইমেজের জায়গাগুলোকে দৃষ্টান্ত সৃষ্টি করবার ক্ষেত্রে নতুন করে প্রতিকূলতা তৈরি না করে, নতুন করে বিভেদ না দেখিয়ে আন্তর্জাতিক মহলে অন্তত বাংলাদেশের ঐক্যকে প্রতিষ্ঠা করা উচিত বলে সবারই মন্তব্য রয়েছেন। আমরা যারা গণমাধ্যম কর্মীরা কাজ করছি তারাও মনে করি আসলে ভালো দৃষ্টান্ত দিয়েই প্রতিপক্ষদেরকে মন জয় করা উচিত। ভালো দৃষ্টান্ত দেখিয়ে বা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ইমেজকে তুলে ধরা উচিত, যাতে আমরা যে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারি। আমাদের মতের পার্থক্য থাকতে পারে, আমাদের মতের বিরোধ থাকতে পারে, আমাদের একে অপরের প্রতি সহমর্মী আমরা নাও হতে পারি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা যখন দেশকে প্রতিনিধিত্ব করি তখন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার স্বার্থে কাজ করতে পারি। সেটি কিন্তু তিনি মানে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা, তাদের নেতাদের ভাবনার মধ্যে রাখা উচিত। নেতৃত্বের মধ্যে সেরকম দৃষ্টান্ত থাকা উচিত। তা না হলে আমরা যতই এগিয়ে যাই, যতই ভালো কাজ করি, আসলে আমাদের সুফল কিন্তু আমরা নিতে পারবো না। তাই আমার মনে আমাদের যে দাবি বা আমাদের যে প্রত্যাশা সেটি হলো রাজনৈতিক মহলের উচিত হবে যে কোনো মূল্যে দেশের ইমেজের জন্য ক্ষতি হয় এমন এমন কর্মসূচি পরিহার করা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। সেটি হবে আমাদের জন্য, দেশের জন্য যেমন ভাবমূর্তির জন্য ভালো, তেমনি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে পারবো দৃষ্টান্ত তুল্য, অনুসরণ তুল্য, অনুকরণীয় তুল্য কর্মসূচি বা অনুকরণীয় তুল্য বিষয়গুলোকে উপস্থাপন হবে, এবং আমরা অনুকরণীয় তুল্য হবে আমাদের কার্যক্রম, সেরকম করা উচিত। আমরা এবার যেতে চাই অর্থনীতি বিষয়ে একটি বিষয় নিয়ে, যে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে জুলাই আগস্টে রাজস্ব আদায় বেড়েছে প্রায় 20.93% বা 21%। তবে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা থেকে প্রায় 6,577 কোটি টাকা পিছিয়ে রয়েছে। রোববার আমরা দেখেছি, রোববার যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গত জুলাই আগস্ট মাসের শুল্ক কর আদায়ের হালনাগাদের প্রতিবেদন, সেখানে আমরা এই তথ্যগুলো পেয়েছি। রাজস্ব বোর্ডের প্রতিবেদনে দেখা গেছে যে গত জুলাই আগস্টে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 61,000 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 54,423 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি 6,577 কোটি টাকা। গত 24-25 অর্থ বছরের প্রথম 2 মাসে জুলাই আগস্ট মাসে রাজস্ব আদায় হয় 45,516 টাকা। সেক্ষেত্রে এটি লক্ষ্যমাত্রা যেটি হয়েছে যে গত মে ও জুনে এনবিআর সংস্থা নিয়ে করা আন্দোলনের কারণে গত অর্থ বছরে বড় কর আদায় রাজস্ব ঘাটতি হয়, কিন্তু আন্দোলন থেমে যাওয়ার পর জুলাই আগস্টে রাজস্ব আদায়ের এখনো গতি আসেনি। এনবিআর এর হালনাগাদ তথ্যে বলা হয়েছে এবছর জুলাই আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই আদায় খাত থেকে মোট আদায় হয়েছে 22,437 কোটি টাকা। এছাড়া কাস্টম খাতে 17,248 কোটি টাকা এবং আয়কর খাত থেকে আদায় হয়েছে 14,738 কোটি টাকা। এই যে বিষয়টি এখানে রিপোর্টে উঠে এসেছে যে বড় ধরনের আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান, তাকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, তার পদত্যাগ, তার অপসারণের দাবিতে বড় একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন প্রশমন করতে গিয়ে দেখা গেছে যে যারা কলম বিরতি করেছে, যারা আন্দোলন করেছে, তাদের অনেককেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অথবা তাদেরকে চাকরিতে আর ফেরত আনা হয়নি, অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে ব্যবস্থাগুলো নেবার পরিপ্রেক্ষিতে যে আমাদের দেশের যে মূল অস্থিরতার জায়গাগুলো তৈরি হয়েছে, সেই অস্থিরতার কারণেই আসলে দেশে এখনো রাজস্ব আদায়ের যে স্থবিরতা সেটি কিন্তু কাটেনি। তবে অর্থনীতিবিদ বিশেষজ্ঞ যারা, তারা বলছেন যে আসলে এই সমস্যা কাটিয়ে উঠতে আসলে রাজনৈতিক বন্দোবস্তের সরকারও খুব জরুরি, যেটি আমাদের যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বেশ কয়েকবার মন্তব্য করেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা পায় না সাধারণত ব্যবসায়ী বা বিনিয়োগকারীরা। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে অবশ্যই রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে ধাবিত হওয়া দরকার। আর এটি আসলে খুব সাময়িক বিষয় নয় যে একেবারে শুট করে মন্তব্য করে দিলেই বা একবার একটা ছোট্ট উদ্যোগ নিলেই এটি কাটিয়ে ওঠা বা সারিয়ে যাওয়া সম্ভব, এরকম অসুস্থ কিন্তু না। আমাদের অর্থনীতির ক্ষেত্রে যে অসুস্থতা থাকে
সেই অসুস্থতা কাটাতে কিন্তু দীর্ঘমেয়াদী কর্মসূচি নিতে হয়, এবং সেটি সরকার নিয়েছে, এবং সেই কারণে ধীরে ধীরে এটা কাটিয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি করেছেন, এটি অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভালো দিক। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো রাজধানীবাসীর সবচেয়ে দ্রুততম যানবাহন যেটি মেট্রো রেল নিয়ে যে বিষয়টি উঠে আসছে, যে দীর্ঘদিন ধরেই সরকারের পক্ষ থেকে যে মেট্রো রেলে যে পরিবহন হচ্ছে সেই পরিবহনকে আরো বাড়াবার জন্য ঘন্টায় 60,000 এবং প্রায় 5 লাখ যাত্রী পরিবহন করার যে দাবি বরাবর বলা হয়েছিল, বা সেই প্রকল্প নিয়ে কিন্তু মেট্রো রেল চালু হয়েছিল, সেটি কিন্তু এখনো হয়ে ওঠেনি। তবে খুব অল্প সময়ের মধ্যে রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়েছে মেট্রো রেল। বিদ্যুৎ চালিত এই দ্রুতগতির বাহনে প্রতিদিন গড়ে প্রায় 3 লাখ থেকে 4 লাখ যাত্রী যাতায়াত করছে। বিশেষ দিনগুলোতে যাত্রী সংখ্যা বেড়ে 4.5 লাখ ছাড়িয়ে যায়। এই এই লক্ষ্য ছিল উত্তরা মতিঝিল উত্তর রুটে ঘন্টায় 60,000 এবং দিনে 5 লাখ যাত্রী পরিবহন করা। প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে এই রাজধানীতে যাত্রী পরিবহন করছে মেট্রো রেল। বর্তমানে বাহনটি নিয়ে প্রায় 200 বার উত্তরা মতিঝিল উত্তরা রুটে যাতায়াত করছে। দিন দিন এর যাত্রী সংখ্যা বাড়ছে, তবে ট্রেনের আসন সংখ্যা নির্ধারিত থাকায় একই সময় বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। তাই যাত্রী চাহিদা মেটাতে আরো 10টি ট্রেন চালানোর চেষ্টা করছে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এর দায়িত্বশীল একটি সূত্র এবিসি টেলিভিশন এবং আমাদের যে দৈনিক মুক্ত বাংলা যারা এই অনুষ্ঠানটি স্পন্সর করছেন তাদের প্রতিনিধিকে জানিয়েছে যে চাহিদা এবং এত বেশি যে অনেক সময় যাত্রীদের জায়গা দেওয়া সম্ভব হয় না, ফলে মন্ত্রণালয় থেকে ট্রেন সংখ্যা বাড়ানোর উপর জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। তবে ট্রেনের সংখ্যা না বাড়িয়ে কোচ বাড়ানো আপাতত সম্ভব নয়। কথা থাকলেও মেট্রো ট্রেনে সম্ভব নয় বাড়ানো আপাতত সম্ভব। তবে মোট 8টি কোচ নিয়ে ট্রেন চলাচল করার কথা থাকলে মেট্রো ট্রেন এখন 2টি কোচ কমিয়ে 6টি কোচ নিয়ে চলাচল করছে। প্রকল্প সূত্রে জানা গেছে মেট্রো রেলের 6টি কোচে 24 সেট ট্রেন আছে। ভবিষ্যতে এটিকে 8 কোচ উন্নীত করা যাবে, কিন্তু বর্তমান চাহিদা থাকলে 3টি কারণে প্রতিটি ট্রেন স্টেশন আরো 2টি কোচ লাগানো যাচ্ছে না। বর্তমানে 6 কোচের ট্রেনে সর্বোচ্চ 2,300 জন মানুষ একসঙ্গে চড়তে পারে, ফলে নতুন 10টি ট্রিপ ট্রেন লাগালে আরো 23,000 মানুষ পরিবহন করতে পারবে মেট্রো রেল। দায়িত্ব সূত্র জানিয়েছেন মেট্রো রেলের স্টেশন আরো 2টি কোচ দাঁড়ানোর জন্য জায়গা আছে, তবে সেখানে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর পিএসডি লাগানো হয়নি। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয়ত এইসব কিছুর জন্য আরো অনেক টাকা লাগে, যা এই মুহূর্তে সম্ভব নয়। আর তৃতীয়ত অতিরিক্ত 2টি কোচ লাগানো আরো বিদ্যুৎ প্রয়োজন হবে, যা বিদ্যমান ওভারহেড ক্যাটেনারি লোড নিতে পারবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। তবে ফলে আপাতত সেই পথে হাঁটছে না ডিএমটিসিএল কর্তৃপক্ষ। তবে যোগাযোগ বিশেষজ্ঞ এরা ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানোর চেয়ে কোচ বাড়ানোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা বলছেন যেখানে এমনিতে শুধু যাত্রী পরিবহন করে খরচের তুলনায় পারছে না মেট্রো রেল, সেই ট্রেন চলাচলের সংখ্যা বাড়ালে খরচ বাড়বে। এটির চেয়ে 2টি কোচ বাড়ানোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। নতুন 10টি ট্রিপ ট্রেন যে সময় চলতে পারে তার মধ্যে রয়েছে যে দ্রুত সমস্যার সমাধানের জন্য বর্তমান আরো 10টি ট্রেন চালানোর চায় কিনা এটি নিয়ে মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএল এর চাপ দেওয়া হয়েছে। এতে তারা আরো ট্রেন চালাতে ডিএমটিসিএল চেষ্টা করছে বলে জানিয়েছে। বর্তমানে লোকবল যথেষ্ট না থাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এমআরটি লাইন 6 এর নতুন 10টি ট্রিপ ট্রেন যুক্ত হবে। দায়িত্বশীলরা জানিয়েছেন এই যে 10টি ট্রেনের সময়ে ট্রেন চলাচল হবে তার একটি প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই পরিকল্পনায় যাত্রীরা সকাল 6টার পর থেকে ট্রেন যাতায়াত শুরু করতে পারবেন, আর সর্বশেষ ট্রেন যাতায়াত পারবে রাত 10টার পরে। প্রতিদিন লাইনে নিরাপত্তা পরীক্ষা করতে সকাল 6টা ও 6:30 2টি সুইপিং ট্রেন চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় সুইপিং ট্রেনেই সকাল 6:30 প্রথম ট্রিপ চালু হবে। এতে শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাস ধারী যাত্রীরা উঠতে পারবেন। তবে ট্রেনটি ঘন্টায় 25 কিলোমিটার গতিতে চলবে। এরপর উত্তরা থেকে সকাল 7টায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে। মতিঝিল থেকে ছাড়তে পারে যথাক্রমে সকাল 7:10, 7:20। বর্তমান উত্তরা থেকে
প্রথম ট্রেন ছাড়ে সকাল 7:10 এবং মতিঝিল থেকে সকাল 7:30টায়। নতুন পরিকল্পনা অনুযায়ী রাত আরো 6টি ট্রেন চলবে এবং শেষ ট্রেন ছাড়বে উত্তরা থেকে রাত 9টায় এবং মতিঝিল থেকে রাত 9:40। তবে নতুন সূচিতে উত্তরা থেকে রাত 9:10, 9:20 এবং 9:30 ট্রেন ছাড়বে বলে পরিকল্পনা করা হয়েছে। মতিঝিল থেকে ট্রেন ছাড়ার পরে রাত 9:50, 10টা এবং 10:10। বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমটিসিএল এর মহাব্যবস্থাপক অপারেশন মোহাম্মদ ইফতিয়ার হোসেন আমাদের প্রতিনিধি এবিসি টেলিভিশন এবং দৈনিক মুক্ত বাংলা পত্রিকাকে বলেছেন যে এটি এখন স্টাডি করছি, স্টাডি চলছে, স্টাডি শেষ হলে বিস্তারিত বলা যাবে। আমরা চেষ্টা করছি মেট্রো রেলের কোচ না বাড়িয়ে ট্রিপ বাড়ানোর বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান এবিসি টেলিভিশন এবং দৈনিক মুক্ত বাংলার প্রতিনিধিদেরকে বলেছেন যে মেট্রোর পেছনে বিপুল অর্থ ব্যয় করা হলেও যাত্রী চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ দেওয়া হচ্ছে না। এখন কোচ বাড়ানোর ক্ষেত্রে নানা টেকনিক্যাল কারণ ও অজুহাত সামনে আনা দুঃখজনক। কারণ মেট্রো যখন পরিকল্পনা ও যাচাই করা হয়েছিল তখন থেকেই 8টি কোচের হিসাব ধরে মেট্রো ট্রেন প্রকল্পটি করা হয়। এমনকি প্ল্যাটফর্ম গুলোকেও সেই অনুযায়ী নির্মাণ করা হয়েছে। আর প্ল্যাটফর্ম নির্মাণে সরকারের ব্যয়ও হয়েছে। তাই বর্তমান যে সমস্যার কথা বলা হয়েছে বা হচ্ছে সেগুলো আগেই সমাধান করা উচিত ছিল। যাচাই বাছাইয়ের মূল উদ্দেশ্য থাকে প্রকল্পটি যেন ভবিষ্যতে কার্যকর থাকে এবং কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়। মাফ করবেন। তিনি আরো বলেন মেট্রোর ক্ষেত্রে বেশি ট্রিপ চালানোর চেয়ে কোচ সংখ্যা বাড়ানো জরুরি। কারণ যখনই 3-4টি ট্রেন অতিরিক্ত চালানো হবে তখনই বিদ্যুৎ বিল বেড়ে যাবে। মেট্রো আসলে একটি অত্যন্ত এনার্জি হাংরি পরিবহন ব্যবস্থা। হেডওয়ে 1 মিনিট কমিয়ে দিলে বিদ্যুৎ খরচ প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বা প্রয়োজন বলে মনে করেছেন তিনি। আসলে এই পর্যবেক্ষক মহল যে বক্তব্যটি দিয়েছেন তাতে এটি প্রতীয়মান হয় যে আসলে আমাদের যখন প্রকল্প প্রণয়ন করা হয়েছিল তখন কিন্তু মেট্রোকে 8টি কোচে চালানোর জন্যই পরিকল্পনা করা হয়েছিল। তাহলে কেন 2টি কোচ কমিয়ে রাখা হয়েছে সে বিষয়টি একটি প্রশ্নাতীত বিষয়। আর মেট্রো রেল কর্তৃপক্ষ কেন সেই 2টি কোচ না বাড়িয়ে আবার নতুন করে ট্রেন চালানোর জন্য চিন্তা করছেন। যেমন আরো 6টি ট্রেন যদি আনতে হয় সেক্ষেত্রে যেমন ব্যয় হবে, এক্ষেত্রে যে লোকবল নিয়োগ করতে হবে তাদের ক্ষেত্রে ব্যয় হবে, একই সাথে বিদ্যুৎ খরচও বাড়বে। সেই বিষয়গুলো চিন্তা করে নিশ্চয়ই সরকার একটি সিদ্ধান্ত নেবে, সমঝোতামূলক সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের ফলে জনগণের উপর চাপ বাড়বে না এবং ব্যয় বাড়বে না, ব্যয় সাশ্রয়ী হবে। একই সাথে জনগণ সেই সুবিধাটি ভোগ করবে যে সুবিধাটি প্রকল্পের মূল পর্যায়ে ছিল এবং যাত্রী সেবার মানও আরো বাড়বে বলে আমরা মনে করি। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আরো কোনো তথ্য নিয়ে উপস্থাপন করব, হাজির হব। আল্লাহ হাফেজ।